সমীকরণ বলছে যে বাংলাদেশকে জিততে হলে 10 উইকেট নিতে হবে, পাকিস্তানকে করতে হবে 437 রান। হ্যাঁ, সমীকরণটা সহজ, কিন্তু এই রান করতে গেলে পাকিস্তানকে একের পর এক রেকর্ড ভাঙতে হবে। এই যে টেস্ট ক্রিকেট ইতিহাস, পুরো ইতিহাসটাকে পরিবর্তন করতে হবে, কারণ এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে কেউ 418 রানের উপরে চেস করতে পারেনি। বাংলাদেশ দলকে তাদেরকে এই রান করতে দেওয়া যাবে না, এক কথাই করতে দেওয়া যাবে না। যে বলছি, তার থেকে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ দল যত দ্রুত সম্ভব তাদেরকে অল আউট করে ম্যাচটা জিততে চাইবে এবং পুরো টেস্ট সিরিজ জিতে নিয়ে একটা ইতিহাস রচনা করতে চাইবে। কারণ পাকিস্তানের বিপক্ষে 24 সালে ওদের বাড়িতে ওদেরকে হোয়াইট ওয়াশ করেছে, এবার দেশের বাড়িতে ওদেরকে হোয়াইট ওয়াশ করবে। পাকিস্তানকে দুইটা রেকর্ড ভাঙতে হবে, পুরো টেস্ট ক্রিকেটের ইতিহাসটা পরিবর্তন করতে হবে। এক হচ্ছে ওই যে সর্বোচ্চ রান তারা করতে হবে, ইতিহাসে সর্বোচ্চ রান। আরটা হচ্ছে পাকিস্তান এর আগে কখনোই 400-র উপর রান তারা করেনি। তাদের ইতিহাসে তারা সর্বোচ্চ 377 রান চেস করেছে শ্রীলঙ্কার বিপক্ষে পারলে খেলেতে, এর থেকে বেশি রান তারা চেস করেনি। আর বাংলাদেশের বিপক্ষে তারা চেস করেছে 260 রানের মতো বা 261 রান তারা চেস করেছে। সেই দিক থেকে এই ম্যাচে এত রান করবে এটা আসলে কল্পনা করা কঠিন, অসম্ভব বললে ভুল হবে না, রূপকথা বললে ভুল হবে না। তবে ওই যে টেস্ট ক্রিকেট, সেখানে একটা কিন্তু রাখতে হয়, সম্ভাবনা রাখতে হয়, অথবা বলতে হয় যে ক্রিকেট অনিশ্চয়তার গেম, এই জন্য একটু হলেও যদি কিন্তু রাখতে হয়। যেমনটা বলেছেন তাদের বোলিং কোচ ওমর গুল, তিনি বলেছেন যে আমরা জয়ের জন্য খেলবো এবং জয়ের সম্ভাবনা আছে। যদি 3 থেকে 4টা পার্টনারশিপ হয় তাহলে জয়ের সম্ভাবনা আমাদেরও আছে। এই কথা সবাই বলবে, একটা নিয়মতান্ত্রিক কথা সবাই বললে। এই রান যদি চেস করতে হয় 800-900, তারপরে কিন্তু যে কোনো কোচ অথবা হয়তোবা প্লেয়ার এসে সেই কথাই বলতে পারেন। সে কথাই ওমর গুল বলেছেন। আবার বাংলাদেশের তাইজুল ইসলামও বলেছেন যে আসলে এই রানটা হয়তোবা এখানে চেস করা সম্ভব, কারণ উইকেটটা এখন পর্যন্ত ব্যাটিং ফ্রেন্ডলি রয়েছে, এখানে ব্যাটসম্যানরা এখনও সহযোগিতা পাচ্ছে, এমনটা নয় বোলিং ফ্রেন্ডলি উইকেট হয়ে গেছে। এখন আসা যাক বাংলাদেশের ব্যাটিং পার্টটা। বাংলাদেশ দলের টেলেন্ডাররা দুইটা ইনিংসে দারুণ করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশ দল 116 উইকেটে, সেখান থেকে লিটনকে সঙ্গ দিয়ে রান নিয়ে যাওয়া হয়েছে 278-এ। এরপর আবারও 390 হয়েছে, সেখানে বড় একটা অবদান মুশফিকের সাথে তাসকিনদের। তাইজুলের সাথে মুশফিকের পার্টনারশিপ 77। এই যে রানটা পার্টনারশিপ হয়েছে, সেখান থেকে শেষের 3 জন মিলিয়ে রান করেছেন বা 4 জন মিলিয়ে রান করেছেন 120-এর মতো। এই রানটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ রান। এই টেলেন্ডাররা ভরসা দিচ্ছেন, মুশফিকের মতো একজন অভিজ্ঞ কনভার্ট করছেন, দারুণভাবে ভরসা দিচ্ছেন এবং দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন। এই একটা কম্বিনেশনে বাংলাদেশ দল কিন্তু এত বড় একটা স্কোর করতে পেরেছে। এখন আসা যাক বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। বাংলাদেশ 3টা ইনিংস, ঢাকাতে 2 ইনিংস, এখানে একটা ইনিংস, 2 ইনিংসেই পাকিস্তানকে এক কথায় দাঁড়াতে যায়নি। তাদেরকে প্রথম ইনিংসে ভালো করতে নিয়েছিল ঢাকাতে, সেখানে দারুণ স্পেলে বাংলাদেশ দল কামব্যাক করেছে। দ্বিতীয় ইনিংসে তাদেরকে 160-এর মধ্যে অল আউট করেছে। তৃতীয় ইনিংসে মানে এখানে এসে প্রথম ইনিংসে তাদেরকে কিন্তু দাঁড়াতেই দেয়নি। তার মানে কি এই টেস্টে, এই অবস্থাতে, এই পারফরমেন্সে তারা 437 রান করবে? ওই যে যদি কিন্তু রাখতে হয়। কিন্তু আমার মনে হয় যে আমার প্রেডিকশন, বৃষ্টি না হলে এখানে বাংলাদেশ দল চতুর্থ দিনেই জয় পেতে যাচ্ছে। হয়তোবা শেষ সেশনে খেলা যাবে সর্বোচ্চ, অথবা শেষ সেশনে গিয়ে 2টা উইকেট থাকবে, সেই সময় আম্পায়াররা বলবে, ম্যাচ অফিসাররা বলবে আরো আধা ঘন্টা খেলা চালিয়ে দাও, সেইভাবে হয়তোবা খেলা একটু ডিলে হতে পারে, সেই দিক হতে পারে। বাট আমার মনে হয় চতুর্থ দিনে বৃষ্টি না হলে ম্যাচ শেষ হয়ে যাবে। এই হচ্ছে আপডেট, এই হচ্ছে এই পুরো ম্যাচের সিনারিও। এখন একটা ইনিংসই বাকি আছে। বাংলাদেশের দারুণ বোলিং লাইন আপের এগেনস্টে পাকিস্তানের একটা ভঙ্গুর ব্যাটিং অর্ডার, ব্যাট করতে নামবে। আমার মনে হয় যে খুব দ্রুতই বাংলাদেশ দল ওই যে ঐতিহাসিক পরপর 2টা সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে সেটা করতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।